আজকের বিষয় হচ্ছে যে হাওড়া জেলার পরিপ্রেক্ষিতে হাওড়া জেলার কমিউনিস্ট কর্মীদের সম্পর্কে কিছু কথা। এই বিষয়বস্তুকে সামনে রেখে আজকে যখন আমরা এই আলোচনা শুরু করতে যাচ্ছি, আমাদের সামনে কোনো প্রামাণ্য দলিল সেইভাবে নেই। প্রয়াত নেতৃত্ব তারা ভিন্ন ভিন্ন সময়ে কিছু আলোচনা করেছেন, কিছু লিখে গেছেন, কিছু ইন্টারভিউ আছে। আর কমিউনিস্ট পার্টি তার একটা জন্মের পর থেকে তার বিভিন্ন সম্মেলন, বিভিন্ন কংগ্রেস, বিভিন্ন অধিবেশন, বিভিন্ন আন্দোলন সম্পর্কে কিছু ডকুমেন্ট তৈরি করেছে। সিপিআইএম পশ্চিমবঙ্গ কমিটি, তাদেরও হচ্ছে কিছু সংকলন আছে। এছাড়া গোটা দেশব্যাপী বিভিন্ন পুস্তকে কিছু কিছু কথা সেখানে আলাদাভাবে আছে। কিন্তু নির্দিষ্ট একটা বিষয়ে হাওড়া জেলার প্রেক্ষিতে কমিউনিস্টদের ভূমিকা, এইভাবে কোনো দলিল বা ডকুমেন্ট বা কোনো রচনা সেভাবে অন্তত আমার নজরে পড়েনি। দুটো প্রচেষ্টা হয়েছিল। তা হচ্ছে আমাদের দেশের স্বাধীনতার 50 বছরে হাওড়া জেলায় গণতান্ত্রিক লেখক শিল্পী সংগঠন, তাদের যে মুখপত্র লোকমুখ, তাতে কিছু প্রয়াস তারা নিয়েছে। সেখানে বেশ কয়েকটি লেখা ছিল। সেই লেখাগুলির মধ্যে অনেকগুলি উপাদান পাওয়া যাবে। তাতে প্রখ্যাত অধ্যাপক ধ্রুব মুখোপাধ্যায়, তিনি স্বাধীনতার সংগ্রামে হাওড়া, তার আলোচনা করতে গিয়ে কমিউনিস্টদের কথা উল্লেখ করেছেন। দুঃখহরণ ঠাকুর চক্রবর্তী তার লেখাতে উল্লেখ করেছেন। প্রয়াত পার্টির নেতা, প্রাক্তন বিধায়ক, কৃষক আন্দোলনের নেতা কমরেড জয়কেশ মুখার্জির একটা লেখা প্রবন্ধ। এছাড়া বেশ কয়েকজন তৎকালীন সময়ে যারা জীবিত ছিলেন, তাদের কয়েকজনের ইন্টারভিউ। এই ইন্টারভিউতে তারা তাদের জীবনে স্বাধীনতার সংগ্রামে কিভাবে অংশ নিয়েছিলেন ব্যক্তিগতভাবে, তার কিছু কথা তারা বলে গেছে। এতে ইতিহাস সম্পূর্ণ হয়। ইতিহাসের প্রয়োজনে আরো গভীর তথ্যানুসন্ধান, তথ্যের পরিবেশনা দরকার। সরকারি যা দলিলপত্র ছিল, সংবাদপত্রে যা প্রকাশ হয়েছিল, বিভিন্ন পুস্তক পুস্তিকাতে যা ছিল, এই সব ঘটনার সমাহার সুন্দরভাবে সাজিয়ে তুলে ধরলে যে চিত্রটা পাওয়া যায়, সেই চিত্র এখনো অধরা। আমি অনুরোধ করব যারা এই ব্যাপারে যোগ্য ব্যক্তিত্ব আছেন বা সংস্থা আছে, তারা যেন আগামী দিনে এই প্রয়াস নেন। আমাদের এই যে জেলায় সমাজ সভ্যতার বিকাশ, তার কোনো পূর্ণাঙ্গ চিত্র নেই। জেলা সম্পর্কে যে কটি বই আছে, তাদের একটা অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে
ওমেলি সাহেবের লিখিত হাওড়া গেজেটিয়ার, তারপরে আবার এটা প্রায় 1909 সাল নাগাদ লেখা হয়েছিল। তারও আগে 1872 সালে হাওড়ার পাস্ট এন্ড প্রেজেন্ট এই সম্পর্কে একটা বই আছে। তারও পরে আবার 1972 সালে, প্রায় 100 বছর পরে, আরেকটি গেজেটিয়া লেখা হয়। 2003 সাল যে হাওড়া জেলা পরিষদ জেলা পরিক্রমা 4 খণ্ডে প্রকাশ করা ঠিক করেছিলেন। প্রথম খণ্ডে তার ঐতিহাসিক ঘটনা কিছু উল্লেখ করা আছে। তারা একটা সংগঠিত প্রয়াস করেছিলেন। আর পরবর্তী 3 খণ্ড আর প্রকাশিত হয়নি, প্রকাশের অপেক্ষায় ছিল। এগুলো যখন সম্পন্ন হবে তাহলে আমরা একটা চিত্র পাব। মোটামুটি এ থেকেই হচ্ছে আমার তথ্য সংগ্রহ। আপনারা কমরেড নরেশ দা এবং কমরেড সমাদার সম্পর্কে সিপিআইএম এর হাওড়া জেলা কমিটি তাদের মৃত্যুর পরে তাদের জেলা কমিটির সভায় যে শোক প্রস্তাব নিয়েছিলেন সেটি আজকে আরেকবার আপনাদের সামনে পাঠ করে রাখা হলো। প্রতি বছর এই স্মারক বক্তৃতায় আমরা এই কাজটা করে থাকি। পুরনো যারা কর্মী আছেন, নেতা আছেন, তারা হয়তো জানেন, কিন্তু নতুন যারা আসছেন, নতুন প্রজন্ম একেবারেই প্রথম এই ধরনের সভায় শুনছেন, অংশ নিচ্ছেন, তাদের জন্য এটা প্রয়োজন। তাই প্রতিবার আমরা এই সব প্রস্তাবটি আমরা আরেকবার পাঠ করে থাকি। এবারও পাঠ করা হলো। তাতেই বুঝলেন এই দুই নেতা, তাদের জন্ম, সমাদার জন্ম যা আছে 1905, নরেশদা জন্মেছিলেন 1907। অর্থাৎ যখন আমাদের দেশে সাম্রাজ্যবাদ বিরোধী সংগঠিত আন্দোলনের বিকাশ ঘটছে, এই সময় তাদের বড় হয়ে ওঠা, এই সময় তাদের যৌবন, এই সময় তাদের রাজনৈতিক কাজকর্মে অংশগ্রহণ, কিছু ঘটনার কথা একটু সংক্ষেপে উল্লেখ করা আছে। এই ঘটনা থেকেই বোঝা যায় যে কমিউনিস্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই আলোচনায় যাওয়ার আগে আমি ছোট্ট 2-3টে বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেহেতু জেলার পরিপ্রেক্ষিত বলা হয়েছে। হাওড়া জেলা আজকে আমরা যে অবস্থায় দেখছি, এই অবস্থায় অতীতে ছিল না। হাওড়া জেলা পূর্ণাঙ্গ একটা জেলা রূপে আত্মপ্রকাশ করে, অর্থাৎ সরকারি স্বীকৃতি পায় 1938 সালে। 1843 সালে, প্রায় 100 বছর আগে, এই জেলায় একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিয়োগের মধ্য দিয়ে জেলা গঠনের প্রক্রিয়াটা শুরু হয়। ফলে আজকে যা আমরা জেলা মনে করছি, একটা সময়ে হাওড়া জেলা নামে পরিচিতই ছিল না, নানা রকম নাম ছিল। বিভিন্ন জেলা, অর্থাৎ বর্ধমান জেলা, পরে হুগলি জেলা, এদের প্রশাসনিক সীমানার মধ্যে হাওড়ার বিভিন্ন অংশকে থাকতে হয়েছিল। আবার হাওড়ার বিচারক, আদালত ইত্যাদির জন্য 24 পরগনায় যেতে হতো, আলিপুরে যেতে হতো। বিচার করতেন 24 পরগনার বিচারপতি, প্রশাসন চালাতেন হাওড়ার জেলা শাসক, ট্যাক্স ইত্যাদি আদায় করতেন হাওড়ার কালেক্টর। এই যে দীর্ঘ সময় ধরে এই জেলার গঠন প্রক্রিয়া হয়েছে, তা সত্ত্বেও আমরা হাওড়া জেলা বলতে যা আজকের আলোচনার জন্য যা আমরা বুঝতে পেরেছি,
বর্তমান হাওড়া জেলার এলাকা ব্রিটিশ শাসনে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় থাকলেও ওই এলাকা জুড়ে যে ঘটনাবলী ছিল সেটাকেই আমরা সামনে রাখতে চাই। আমাদের শুরু যদি দিকে আমরা তাকাই, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই কথাটার মধ্য দিয়ে আমরা বুঝি ইস্ট ইন্ডিয়াকে জুড়ে আরো কিছু কোম্পানি ছিল, যেমন ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা ইন্দোনেশিয়া এইসব জায়গাতে যারা বাণিজ্য করতে এগিয়ে যায়, ভারতেও তারা এসেছিল, কোটি ছিল, দখল নিয়ে যুদ্ধ হয়েছে ইংরেজদের সঙ্গে। এসব ঘটনা ইতিহাসের পাতায় পাতায় আছে, এগুলো নিশ্চিতভাবে আপনাদের জানা আছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজউদ্দৌলাকে পরাজিত করল, ক্রমে দেওয়ানি দখল করলো। দেওয়ানি মানে কার দেওয়ান? তারা দেওয়ান ছিলেন মুঘল বাদশার। ইতিহাসের ছাত্র হিসাবে আমরা প্রায় সবাই জানি যে সময়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ 1756, 57, 58 এইরকম সময়ে মুঘল বাদশাহ ছিল দেশের বাদশাহ, কিন্তু তার ক্ষমতা ছিল খুব দুর্বল। আওরঙ্গজেব পর্যন্ত একটা কেন্দ্রীয় ক্ষমতার অধীন যেভাবে ছিল, সেইভাবে আর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব কাজ করতে পারছিল না। কিন্তু তার নামেই সবাই রাজত্ব করছে, তার নামেই ট্যাক্স আদায় হচ্ছে, তার নামেই বিচার ব্যবস্থা, এরকম একটা অদ্ভুত ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিন যেতে হয়েছে। সেই সময় হচ্ছে মুঘল বাদশাকে, তাকে বাৎসরিক একটা খাজনা দিতে হয়, ট্যাক্স দিতে হয়, সেইটা আদায় করে প্রজাদের কাছ থেকে আদায় করে বাদশার দরবারে পৌঁছানোটা হচ্ছিল দেওয়ানের কাজ। তার সঙ্গে আরো কিছু প্রশাসনিক কাজ হতো। তা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম দেওয়ানি নিল, ওরা জানতো ব্যবসা বাণিজ্য। তা হঠাৎ দেওয়ানি নেওয়ার পরে ওরা একটু হাবুডুবু খেলো, অনবরত তাদের আইন কানুন নিয়ম পাল্টাতে লাগলো। করতে করতে তারা দেখলো একটা, যে একদিকে যেমন কোম্পানির ব্যবসা আছে, আরেকদিকে কোম্পানির দেওয়ানি আছে। এই শুধু দেওয়ানিতে হবে না, আরো বেশি কর্তৃত্ব চাই। দ্বৈত শাসনের একটা ব্যবস্থা তখন হয়েছিল। এইসব প্রক্রিয়া যেতে যেতে একটা সময় তারা বাংলার সুবেদার হয়ে গেল, অর্থাৎ মুঘল বাদশার কাছ থেকে এই বাংলা শাসন করার তার সমস্ত অধিকার তারা অর্জন করলো। সেটার জন্য ফরমান লাগে, অর্ডার লাগে, বাদশার কাছ থেকে তা আদায় করা হয়ে গেল। এটা একটা দীর্ঘ একটা বেশ কয়েক বছরের ইতিহাস এখানে ঢুকে আছে। আবার এরই মধ্যে দেওয়ানি ওদের হাতে যাওয়ার পরে শোষণের নানা রূপ দেখা গেল। একটা হচ্ছে তখন আগে থেকেই যে ব্যবসা বাণিজ্য ছিল, সেই ব্যবসা বাণিজ্যকে দখল করা, খাজনা আদায়ের নাম করে জুলুম, নতুন নতুন নিয়ম কানুন, এই সব একের পর এক চাপানো শুরু হলো। শোষণের চেহারা আমাদের অনেক ইতিহাস বইয়ে এইসব শোষণের চিত্র লেখা আছে। এখন হাওড়া জেলা যেহেতু বাংলার মধ্যে একটা অংশ পড়ে, এই শোষণগুলি থেকে হাওড়া জেলা মুক্ত ছিল না। হাওড়ার বৈশিষ্ট্য ছিল ব্রিটিশ আমলের ঠিক আগেই, বাদশাহী আমলের প্রায় শেষ দিকে, হাওড়ার 500 বছরের ইতিহাস আলোচনা করতে গিয়ে আমাদের ঐতিহাসিকরা বা বিশিষ্ট ব্যক্তিরা যা বলে গেছেন তার চিত্র দেখানো হয়েছে, যে হাওড়ায়
ছিল একটা ভালো বড় বাণিজ্য কেন্দ্র। এই বাণিজ্য কেন্দ্রের মূল জায়গা ছিল নদীর পাড়ে। সরস্বতী নদী তখন বেতরের পাশ দিয়ে যেত, যাকে আমরা বেলে পোল বলি। এই বেলে পোল আসলে হচ্ছে বেনের পোল, বানিয়ান তাদের পোল। তো সরস্বতী পরবর্তীকালে তার গতিপথ পরিবর্তিত করেছে, সংকীর্ণ ধারা হয়ে গেছে। গঙ্গা বা ভাগীরথী যাকে আমরা বলি, বা হুগলি নদী যা বলি, তা হচ্ছে আলীবর্দী খান কেটেছিলেন, অনেকখানি জায়গা কেটে সোজা সাপটা করে দিয়েছেন। এইসব হচ্ছে ইতিহাসের ব্যাপার। এইগুলোর সঙ্গে সঙ্গে আমাদের হাওড়া জেলার যে ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি তারও পরিবর্তন। অনেকগুলি ব্যবসা কেন্দ্র গড়ে ওঠে। সালকিয়া ছিল আরেকটা ব্যবসা কেন্দ্র। ইংরেজরা যখন এখানে আসে তখন তারা হাওড়া জেলার বুকে নতুন ব্যবসা কেন্দ্র গড়ে তোলে গঙ্গার ধারে, গঙ্গার পশ্চিম পার। তো গঙ্গার পশ্চিম পার বারাণসী সমতুল। তৎকালীন যারা পণ্ডিতরা ছিলেন, বিশেষ করে ব্রাহ্মণ সম্প্রদায়ের, তারা এই কথাটা বলতে আরম্ভ করে। এই অনেক ইতিহাস তার সঙ্গে জড়িয়ে আছে, আজকে আলোচনায় সেটা আমাদের প্রাসঙ্গিক হবে না। তা যাই হোক, আমি যে কথা বলতে চাইছিলাম যে হাওড়া জেলার গঙ্গার ধার ধরে শিল্প গড়ে উঠতে আরম্ভ করে। প্রথম শিল্প ছিল জাহাজ মেরামতি। জাহাজ মেরামতির মাঝি মাল্লা তাদেরকে থাকতে হতো। পাশে গড়ে উঠল ডিস্টিলারি, অর্থাৎ মদ তৈরি করার কারখানা। মদ তৈরি করার কারখানার পাশাপাশি গড়ে উঠল চিনি কল, অর্থাৎ প্রচুর আখ উৎপাদন হতো কৃষিতে। সেই আখ থেকে গুড় এবং চিনি, এবং তা থেকে হচ্ছে মদ। তার সঙ্গে ধানকেও ব্যবহার করা, অর্থাৎ চাল ব্যবহার করা হতো। তা এইভাবেই গঙ্গার পাড়ে এগুলো গড়ে উঠল। গঙ্গার পাড় বলতে কি বোঝাচ্ছে? আজকে যেটা আমরা জিটি রোড দেখছি, এই জিটি রোডের গা দিয়ে গঙ্গা বইত। আরো এর পাশে ছিল কিনা আমরা জানি না, সেটা যারা ইতিহাস অনুসন্ধান করেন তারা ভালো বলতে পারবেন। কিন্তু মোটামুটি একটা বুঝতে হবে যে ডিএম বাংলো হচ্ছে গঙ্গা নদীর চড়ায়। ফলে এই যে লম্বা চড়া পড়ে গিয়েছিল, এই চড়াতে অনেক কারখানা গড়ে উঠেছিল। তা এইভাবে শিল্পের শুরু। তারপরে এলো রেল, চালু হলো 1854 সালে। রেলের কারখানা তৈরি হলো। রেলের প্রয়োজনে ধাতু শিল্পের প্রয়োজন হলো। জাহাজ মেরামতি থেকে আরম্ভ করে রেল, এই দুটি বড় শিল্প প্রতিষ্ঠানকে সামনে রেখে হাওড়ায় অসংখ্য ধাতু শিল্প গড়ে উঠল। অর্থাৎ এর মাঝখান দিয়ে হাওড়ায় শিল্প করার সঙ্গে সঙ্গে আধুনিক শ্রমিক শ্রেণী গড়ে উঠল। তারও পরবর্তীতে আমরা দেখি বাউরিয়াতে, চেঙ্গাইলে, গঙ্গার ধারে চটকল গড়ে উঠলো, কারণ চটকলে প্রচুর জলের প্রয়োজন হয়। গঙ্গা থেকে এই জল সহজে সাপ্লাই পাওয়া যায়। আর গঙ্গার ধার ধরেই তখন ছিল পরিবহন, অর্থাৎ নৌকো করে, জাহাজে করে মালপত্র পরিবহিত হতো। তার ফলে হচ্ছে তার লোকেশনগুলি ছিল এখানে, একেবারে ঘুষুরি থেকে আরম্ভ করে, বালি থেকে আরম্ভ করে, আরো আগে যদি আমরা হুগলি জেলার দিকেও তাকাই, সব গঙ্গার দু পারে হচ্ছে চটকলগুলি গড়ে উঠেছিল। তো এইভাবে হচ্ছে শিল্পের বিকাশ হয়েছে। ফলে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে সমাজের মধ্যে যে পরিবর্তনগুলি, আমরা আজকে আলোচনাতে তাকে খানিকটা উল্লেখ করব, কারণ সমাজটা কেমন ছিল। প্রেক্ষিত বলতে হচ্ছে জনগণের প্রেক্ষিত কি। তাহলে নতুন হচ্ছে শিল্প শ্রমিক সুদূর বাউরিয়া থেকে শুরু করে একেবারে হচ্ছে আমাদের বালি, আজকে বালি জুট মিল যেখানে আছে, এই এলাকায় একের পর এক বছরের পর বছর নতুন নতুন শিল্প গড়ে উঠতে আরম্ভ করলো।
একটা শিল্পের পাশাপাশি আরেকটা শিল্প করবে, এবং শিল্প তো শ্রমিক ছাড়া হয় না, কেবল মালিক দিয়ে শিল্প হয় না। তো তাহলে সেই শ্রমিকরা এলো কোত্থেকে? একটা অংশের শ্রমিক এলো ইউপি, বিহার, উড়িষ্যা, অন্ধ্রা, বিভিন্ন প্রদেশ থেকে। আরেকটা অংশের শ্রমিক এলো এই হাওড়া জেলারই বিভিন্ন গ্রাম থেকে, বর্ধমান জেলা থেকে, হুগলি জেলা থেকে, মেদিনীপুর জেলা থেকে। গ্রামের উদ্বৃত্ত শ্রম, গ্রামে কাজ ছিল না, তারা এসে এখানে শ্রমিক হিসাবে তারা কাজ করতে আরম্ভ করলেন। আমাদের অতীতে যে খুব মূল্যবান হস্তশিল্প ছিল, তাঁত, রেশম ইত্যাদি, মাটির বিভিন্ন বস্তু তৈরি করা, লোহার বিভিন্ন বস্তু তৈরি করা, এইগুলিতে যে শিল্পীরা ছিলেন আমাদের গ্রামে, এই শিল্পীরাও কর্মচ্যুত হয়ে গিয়েছিলেন, তাদের একটা অংশ যুক্ত হলেন। তাহলে নতুন শিল্প শ্রমিক গড়ে উঠল। তাদের হয়তো বাপ ঠাকুর দাদা কোনোদিন শ্রমিক ছিলেন না। তো এই একটা অবস্থা ব্রিটিশ মানে গভর্নমেন্ট এখানে চালু হওয়ার পর, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব চালু হওয়ার পর থেকে ধীরে ধীরে গড়ে উঠতে আরম্ভ করল। আরেকটা জিনিস ঘটলো, 1793 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা বিলেতের সরকারের অনুমোদন নিয়ে এখানে নতুন ভূমি ব্যবস্থা চালু করলো, অর্থাৎ ভূমি সম্পর্ক পরিবর্তিত হয়ে গেল। এটার নাম চিরস্থায়ী বন্দোবস্ত। এই চিরস্থায়ী বন্দোবস্তের আলোচনায় যাওয়ার আগে আমি আরেকটা ছোট্ট কথা বলে নিই। 1713 সাল, তখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানির ধারে কাছে যেতে পারেনি। সিরাজ আলীবর্দী আগে, তখনও সিরাজ ক্ষমতায় আসেননি, সিরাজের জন্মই হয়নি। 1713 সালে দিল্লির বাদশাহ ছিলেন ফারুক শিয়ার। এই ফারুক শিয়ারের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারি প্রার্থনা করে, অর্থাৎ একটা বড় এলাকার তারা জমি চায়, যেখানে তারা কর্তৃত্ব করবে, এবং সরকারকে যা খাজনা এই মৌজাগুলির হয়, এলাকার হয়, সেই মৌজা খাজনা তারা প্রতি বছর সরকারকে দিয়ে যাবে। তো বাদশাহ ফারুক শিয়ার অনুমোদন করলে 33টা মৌজা ছিল, তার মধ্যে 28টা মৌজা ছিল এখন যে কলকাতার অংশে, 5টা মৌজা ছিল হাওড়ার অংশে। সেগুলো কি? সালখিয়া, প্রপার হাওড়া, কাসুন্দিয়া, রামকৃষ্ণপুর, বেতর। এই জায়গাগুলিতে ওরা বাদশার কাছ থেকে অনুমতি চাইল, এইখানকার জমিদারের দায়িত্ব আমরা পালন করব। জমিদার মানে খাজনা আদায় করার কর্মচারী। যেটুকু খাজনা বাদশাকে দেওয়ার তা দিয়ে বাকি যেটা থাকবে এটা কোম্পানির মালিক। তা এইভাবেই শুরু হলো তাদের ব্যবসা বাণিজ্যের সঙ্গে সঙ্গে রাষ্ট্র ক্ষমতায় অংশ নেওয়া। তার পরবর্তীকালে যখন তারা দেওয়ানি, সুবেদারি সবটাই অর্জন করলো, তার সঙ্গে কিন্তু এটা তাদের জমিদার হিসাবে আলাদা করে চিহ্নিত হলো। খাস জায়গা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিজস্ব জায়গা। এই জায়গাতে এরা আবার স্থানীয় জমিদারদের পত্তনি দিয়েছিল। আমাদের অসংখ্য জমিদার আমরা এই 5টা মৌজাতে যে হাওড়ায় দেখতে পাই, এখনো তাদের নামে কথাবার্তা শোনা যায়, গল্প শোনা যায়। তারা কিন্তু ওই সূত্র থেকেই এসছেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জমিদার। আর হাওড়া জেলার বাকি অংশ, এই অংশটাই ছিল এই চিরস্থায়ী বন্দোবস্তের জমিদার। চিরস্থায়ী বন্দোবস্তের জমিদাররা ছিলেন, তারা মূলত
কলকাতা শহর, হাওড়া শহর, ঢাকা শহর, এইসব বড় বড় শহরে থাকা উকিল, ডাক্তার, ব্যবসায়ী, মুৎসুদ্দি অর্থাৎ এজেন্ট, কোম্পানির এজেন্ট, এই ধরনের লোকেরা। তো তাদের অনেক টাকা, তারা এই জমিদারিগুলি, বিভিন্ন এলাকার জমিদারি, তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে পয়সা দিয়ে কিনতে আরম্ভ করলো। অর্থাৎ পয়সা দিতে হতো, দাম দিতে হতো, দিয়ে তারা এই জমিদারি ক্রয় করলো। চিরস্থায়ী বন্দোবস্তের আইনটাই ছিল এই, মুঘল আমলে জমিদার জমির মালিক ছিলেন না, সে কেবল খাজনা আদায় করতে পারত। চিরস্থায়ী বন্দোবস্তের জমিদার জমির মালিক। এই অধিকারটা এলো ইসলাম ধর্মে আছে, সুলতান বা বাদশাহ বা রাজা যিনি হন, তিনি হচ্ছেন তার এলাকার সমস্ত জমির মালিক। মূল মালিক ঈশ্বর আল্লাহ, আর তার প্রতিনিধি তিনি হচ্ছেন বাস্তব মালিক। তাই আর তার নিচে এবার খাজনা টাজনা আদায় করা, শাসন করা ইত্যাদির জন্য আরো নানা অফিসার, নানা রকম পদাধিকারী থাকতেন। যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুবেদারি নিল, পরবর্তীকালে যখন রানীর শাসন চালু হলো 1858 সালে, তখন কিন্তু ওই সূত্র ধরেই এখানকার জায়গা জমির মালিক হয়ে গেল ইংরেজরা, এবং তারা আবার লিজ সাবলিজ দিত। আর যারা প্রকৃত প্রজা ছিল তারা কিন্তু কোনোদিন জমি থেকে উৎখাত হননি, যতদিন মুঘল আমল ছিল। ব্রিটিশ আমলে এসে এই চিরস্থায়ী বন্দোবস্তের আরেকটা শর্ত হলো যে এই সময়ে তারা হচ্ছেন জমি থেকে উচ্ছেদ করে দেওয়ার, অর্থাৎ প্রজাদের জমি থেকে উচ্ছেদ করার অধিকারটা জমিদারের হয়ে, আগে যেটা ছিল না। তাহলে দুটো জিনিস এখানে ঘটলো, এটা হচ্ছে বড় পরিবর্তন। আগের জমিদাররা তারা মূলত গ্রামেই থাকতেন, খাজনা আদায় করার জন্য তাকে গ্রামেই থাকতে হতো। গ্রামেই তারা বাড়ি করেছিলেন, অট্টালিকা বানিয়েছিলেন, যা যা করার করেছিলেন। কিন্তু এরা হচ্ছেন শহরে থাকেন, দূরের গ্রামে থাকেন, ফলে তাদের এলাকায় হচ্ছে বিভিন্ন ধরনের নিচের দিকের সাবলিজ দিতে হয়েছিল। একজন মূল জমিদারের সঙ্গে আর একজন প্রকৃত প্রজার মাঝখানে হয়তো কোনো জায়গায় 10 জন 12 জন জমিদার নানা স্তরে রয়েছেন। প্রত্যেককে খাওয়াতে হতো, প্রত্যেকের পাকা বাড়ি রাখতে হতো, প্রত্যেকের বিলাসের আয়োজন করে দিত ওই কৃষককে, যে উৎপাদক কৃষক। ফলে শোষণ বাড়ছে। হাওড়া জেলা তার ব্যতিক্রম ছিল না। হাওড়া জেলার একটা প্রকৃতিগত বৈশিষ্ট্য হচ্ছে এই জেলার যে জমি তার হচ্ছে 3টে ভাগ। 1/3 নিচু জমি, 1/3 একটু উঁচু জমি, আর বাকিটা হচ্ছে মাঝারি। নিচু জমি এখানে ছিল, সেখানে অতীতে চাষবাস হতো না। সেই জায়গাকে চাষযোগ্য করে তোমার জমিদারি বাড়ানো। চাষযোগ্য করবে কিন্তু গরিব মানুষ, তারাই জঙ্গল সাফ করবে, তারাই মাটি কাটবে, তারাই ড্রেনেজ করবে, করে তারা ওখানে চাষের একটা অধিকার নেবে, কিন্তু ট্যাক্স দিতে হবে। এইভাবে হচ্ছে জমি হাসিল করে, জঙ্গল সাফ করে নতুন নতুন জমিতে চাষবাসের ব্যবস্থা করা, এটাই ছিল অতীতের নিয়ম। এইভাবে জমিদারির বিকাশ করে। এই আরেকটা শ্রেণীর লোক ছিল যাদের বলা হতো জোতদার। জমিদার আর জোতদার মধ্যে তফাৎ আছে। জমিদার গভর্নমেন্টের কাছ থেকে লাইসেন্স নিত, জোতদার এই জমিদারের কাছ থেকে 80 বিঘে, 100 বিঘে, 150 বিঘে, 200 বিঘের জোতদারি। এরাই ছিল গ্রামে থাকতেন এবং গ্রামের প্রকৃত শাসকের ভূমিকা পালন করতেন। আর জমিদার কিছু নায়েব, গোমস্তা, পাইক, বরকন্দাজ থাকত। ফলে এরকম অবস্থাতে প্রায় 100 বছর ধরে আমাদের জেলাতেও যে নতুন গ্রামীণ ব্যবস্থা গড়ে উঠেছিল, পুরনো গ্রামীণ ব্যবস্থাকে হটিয়ে দিয়ে নতুন গ্রামীণ ব্যবস্থা গড়ে উঠেছিল।
এই ব্যবস্থা গড়ার সময়ে উত্তরবঙ্গে দিনাজপুরে অনেক বিদ্রোহ হয়েছে, যা থেকে বঙ্কিমবাবুর লেখা আনন্দমঠ, তাতে যা কৃষকের উপর অত্যাচার, মানুষের বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি প্রচুর বর্ণনা আছে। অসংখ্য দুর্ভিক্ষ হয়েছে, মহামারী হয়েছে, মানুষের কষ্টের সীমা ছিল না। এক কথায় সোনার বাংলা ছারখার হয়ে ব্রিটিশ আমলের প্রথম দিকে। তারপরে ধীরে ধীরে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে তারা কৃষিতে বিনিয়োগ, বাইরে থেকে পুঁজির বিনিয়োগ ঘটানো, এটাই ছিল তাদের উদ্দেশ্য। এই দিক থেকে তারা সেটা চালু করেন। ফলে এই যে জমিদাররা হলেন, প্রজা হলেন ইত্যাদি ছিলেন, তারা কিন্তু, এবং ভাগ চাষও এখান থেকেই শুরু। আগে ভাগ চাষ ছিল না সেভাবে, মানে ব্যাপকতা ছিল না, কোথাও হয়তো অস্তিত্ব ছিল। আরেকটা খবর হচ্ছে 1870 সাল হান্টার সাহেব, তিনি ব্রিটিশ গভর্নমেন্টের অফিসার ছিলেন, সার্ভে সেটেলমেন্টের, তাকে দিয়ে সার্ভে করানো হয়েছিল বাংলার বিভিন্ন জেলা। হাওড়া জেলারও তিনি সার্ভে করেন, অ্যানালস অফ বেঙ্গল। তাতে হচ্ছেন তিনি লিখেছেন যে 1870 সালের আগে বাংলায় কোনো ভূমিহীন কৃষক ছিল না, আমার জেলাতেও ছিল না। ফলে তাদের তো জন্ম হলো। পরবর্তীকালে তারা ক্রমে ক্রমে এই চিত্রগুলি আমরা পাই, ক্ষেত মজুর দেখতে পাই, ভাগ চাষি দেখতে পাই, এখন জমায় চাষি দেখতে পাই, জমির মালিক কৃষক দেখতে পাই, অকৃষক জমির মালিক দেখতে পাই। আগে জমিদার ছিল, এখন নেই, তাও আমরা দেখতে পাই। তাহলে এই যে বিবর্তন হলো, অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতি সামন্ততান্ত্রিক অর্থনীতির উপরে চেপে আসার ফলে তারা যে বিকাশটা এখানে করলেন, এটা হচ্ছে ইউনিক। এটা হচ্ছে অন্য দুনিয়ার অন্য জায়গার সঙ্গে মিলবে না, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। ফলে এখানে একটা বিবর্তন হলো। দ্বিতীয় বিবর্তন কি হলো? ধীরে ধীরে স্কুল প্রতিষ্ঠা আরম্ভ হলো, ধর্মের ক্ষেত্রে একটা বিবর্তন ঘটলো। নতুন ইংরেজি শিক্ষা কারা পেল? জমিদারদের ছেলেরা পেল, যাদের পয়সা ছিল, মহাজনী কারবার করতো, তাদের ছেলেরা পেল, মেয়েরাও নয়। তা নতুন ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে নানা রকম যারা তৈরি হলেন, বিভিন্ন গোষ্ঠী, ইয়াং বেঙ্গল থেকে আরম্ভ করে ব্রাহ্ম সমাজ, যুক্তিবাদের বিকাশ, রেনেসা সীমিত আকারে। ইউরোপের রেনেসা বাংলার রেনেসা এক না, এখানে ছিল সীমিত আকারে, কিন্তু যেটা হয়েছিল তা কম না। তো এগুলোর মধ্য দিয়ে যে পরিবর্তন ঘটে, আমাদের হাওড়ার যে জেলাতেই তার পরিবর্তন। আজকে আমরা হাওড়া শহর দেখছি, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত বলা হতো হাওড়া গ্রাম, শিবপুর গ্রাম, রামকৃষ্ণপুর গ্রাম, বেতর গ্রাম। এগুলোকে শহরের রূপ পায়নি, পরবর্তীকালে শহর হয়েছে। তা এই যে গ্রামীণ হাওড়া, গোটা জেলাতেই গ্রাম, এখানে কিন্তু অগ্রসর গ্রাম, পশ্চাৎপদ গ্রাম আলাদা ছিল। তাই উন্নত যে গ্রাম, অগ্রসর গ্রাম, এইগুলিতে আমরা দেখছি 100 বছর আগে স্কুল তৈরি হয়েছে, 150 বছর আগে অমুক জায়গা তৈরি হয়েছে। আর কি হয়েছে, ব্রিটিশ গভর্নমেন্ট যেটা চালু করেছিল আইনের শাসন কায়েম, এটার জন্য করেছিল ওরা জেলা পরিষদ, মানে তখন ডিস্ট্রিক্ট বোর্ড নাম দিয়েছে, বালি পৌরসভা গঠিত হয়েছে, হাওড়া পৌরসভা গঠিত হয়েছে, উলুবেড়িয়া পৌরসভা বামফ্রন্টের আমলে গঠিত হয়েছে। তা এগুলোর বিবর্তন ঘটেছে। এইগুলির মধ্য দিয়ে, পরিচালনা ইত্যাদির মধ্য দিয়ে একটা নতুন চেতনা, যেটা মুঘল আমলে ছিল না, বা তার আগে হিন্দু আমল যাকে বলা হয়, মানে সুলতানি আমলের আগে পর্যন্ত যে রাজত্ব চলতো, তাতে কিন্তু এসব ছিল না। তাই গণচেতনা বিকাশের কতগুলো প্রতিষ্ঠান, এখান থেকে গণচেতনার বিকাশের শুরু হয়। একটা ছোট্ট উদাহরণ দেব, তা কিরকম চেহারা। উলুবেড়িয়াতে একটা পত্রিকা বের,
তা এটা প্রথম ছিল পাক্ষিক, আর পরে তা হলো সাপ্তাহিক, নাম হচ্ছে গ্রাম বাংলা। এর হদিশ পাওয়া কঠিন। উলুবেড়িয়ার লোকেরা তারা একটা প্রতিবাদ পত্র স্টেটসম্যান পত্রিকায় পাঠিয়েছিল। উলুবেড়িয়া সম্পর্কে স্টেটসম্যান পত্রিকার একটা রিপোর্টে কিছু মন্তব্য ছিল যেটা গ্রহণযোগ্য ছিল। তারা প্রটেস্ট লেটার পাঠাচ্ছে। তা এই ধরনের বহু ঘটনার মধ্য দিয়ে বোঝা যায় যে ইংরেজ আমলের 100 বছরের মধ্যে একটা চেতনার বিকাশ হচ্ছে। বালি পৌরসভা ব্রিটিশরা গঠন করেছিল। পৌরসভার তখন নিয়ম ছিল এর চেয়ারম্যান হবেন একজন ব্রিটিশ আমলা। কিন্তু বালি পৌরসভা যখন গঠিত হলো, তার প্রথম যে মিটিং, সেই মিটিংয়ে চেয়ারম্যান নির্বাচন হবে। সদস্যরা তো আছেন। সেই চেয়ারম্যান বালির এক দেশীয় ভদ্রলোককে চেয়ারম্যান নির্বাচিত করলো, সবাই মতামত দিয়ে। ইংরেজ আমলা নির্বাচিত হতে পারলেন না প্রেসিডেন্ট হিসাবে। এগুলো কতগুলো চেতনার, এগুলো হচ্ছে খুব একটা সংগঠিত রাজনৈতিক রূপ পায়। সংগঠিত রাজনৈতিক রূপটা কবে পেল? যেটুকু দেখা গেছে 1887 সালে, খুব সম্ভবত, আমি যদি, আমার কাছে কাগজপত্র নেই বলতে, 1887 সালে প্রথম রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জি তিনি হাওড়ায় এসে এখন যে অক্ষয় শিক্ষায়তন স্কুল, আগে নাম ছিল তার রিপন স্কুল, রিপন সাহেব উদ্বোধনে ছিলেন। তো এই স্কুলটা হচ্ছে গঠিত হয়। সুরেন ব্যানার্জি তার লেখা বই আছে, আমাদের রাজনৈতিক বিকাশের যে ঘটনা সেই বইয়ে আছে, আত্মজীবনী। তিনি ছিলেন অবিসংবাদী নেতা। নিউ জেনারেশন, মানে তার বয়সের তখনকার নিউ জেনারেশন, তার নেতা গোটা ভারত জুড়ে তিনি, এখন যে ভারতবর্ষ সোজা কথায় বলা যায়, এখন যে ভারত তার বাইরেও ছিল যে অংশ, সেটা হচ্ছে ভারতবর্ষ, যে পাকিস্তান, আফগানিস্তান এর একটা অংশ, সবটা না, এগুলো ছিল আমাদের সেই ভারতবর্ষের মধ্যে। সিংহল ছিল এক সময়, বার্মা ঢুকেছিল, পরে এগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তো তিনি বর্তমান পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, বর্তমান ভারত, এসব জায়গায় ঘুরে ঘুরে বক্তৃতা করতেন, মানুষ ডেকে নিয়ে যেত তাকে। মানে বালিতে একটা মিটিং হচ্ছে, সেই মিটিং এ তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি বক্তৃতা করবেন। ঘোড়ার গাড়িতে তাকে বসানো হয়েছে। ঘোড়ার গাড়ির ঘোড়াকে সরিয়ে দিয়ে যারা উদ্যোক্তা, তারা সবাই ইয়াং ম্যান, প্রায় প্রায় সবাই, তারা হচ্ছে ঘোড়ার পরিবর্তে তাকে টেনে নিয়ে যাচ্ছে। একই জিনিস হয়েছে শিয়ালদা স্টেশন থেকে তাকে নিয়ে যেত। এই ধরনের ঘটনা তখনকার জীবন, মানে সমাজে একটা খুব উল্লেখযোগ্য ঘটনা ছিল। তো এটা হচ্ছে মর্যাদা, সম্মান দেওয়ার বিষয়। এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি স্কুলের হেডমাস্টার ছিলেন। এখানে শিক্ষা প্রতিষ্ঠান করার পরে এখানে অনেক মিটিং টিটিং ইত্যাদি করতে আরম্ভ করেন, আলোচনা করতে আরম্ভ করেন। তাকে ঘিরে এক ধরনের মানুষ তৈরি হয়। কংগ্রেস তৈরি হয় 1885 খ্রিস্টাব্দে, এটা আমরা সবাই জানি। বম্বেতে প্রথম অধিবেশন হয়। এর প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, তাই তো? হ্যাঁ, মাস্টারমশাই আছেন, তারা জানেন। ওর বাড়ি কোথায়? জগৎবল্লভপুরে, থাকতেন কলকাতায়। তো এই ধরনের কিছু কিছু ব্যক্তি আলাদাভাবে তারা
এগিয়ে আসে নানা কারণে, এগুলো ঐতিহাসিক কারণ। তো তাদের যে কাজকর্ম, তাদের যে যোগাযোগ, তার মধ্য দিয়ে এসব চেতনার সঞ্চার। সবচেয়ে সংগঠিত ভাবে যে রাজনৈতিক দলটা গড়ে ওঠে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। 1885-তে বোম্বেতে হয়, কিন্তু হাওড়ায় তখনো কংগ্রেস গড়ে ওঠে। একটা মিটিং দেখা যায় তৎকালীন সময়ে, হাওড়া টাউন হল তৈরি হয়ে গেছে, টাউন হলে একটা মিটিং হচ্ছে। সেই মিটিং এর আসল প্রস্তাবটা কি, নাগপুরে একটা অধিবেশন হবে কংগ্রেসের, তাতে হাওড়া থেকে যেন প্রতিনিধি নেওয়া হয়। এই এগুলো খুব বড়, আজকের দিনের রাজনীতির কাছে এগুলো খুবই সাধারণ ঘটনা, কিন্তু তখনকার যুগে এটাই ছিল একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। তার যে কথাটা, বাবা, এইভাবে হচ্ছে কংগ্রেসের সৃষ্টি হয়। আসলে বঙ্গভঙ্গ যখন হয় 1905 সাল, বঙ্গভঙ্গ হয় 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। এই যে 7টা বছর গোটা বাংলা তখন আলোড়িত। আমি একটা কথা মাঝখানে বলে রাখলে ভালো হবে বুঝতে, তখনকার বাংলা মানে বাংলা, বিহার, উড়িষ্যা। বিহারের একটা বড় অংশ, উড়িষ্যার একটা অংশ, এগুলো নিয়েছিল বাংলা প্রভিন্স, প্রদেশ। তা এই সময় হচ্ছে একটা বড় পরিবর্তন ঘটে, যে বাংলা, বিহার, উড়িষ্যার মধ্যে বাংলাকে আলাদা করে ভাগ করা হয়, আসামকে আলাদা করে সৃষ্টি করা হয়। এইভাবে পরিবর্তন হয়, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এই আন্দোলনে সবাই শহীদ হয়েছিলেন, হিন্দু মুসলমান সব অংশ। শিল্পী, বুদ্ধিজীবী, সাহিত্যিক এগিয়ে এসেছিলেন, রবীন্দ্রনাথ এগিয়ে এসেছিলেন। চিরস্থায়ী বন্দোবস্তে যে জমিদারি সৃষ্টি হয়, তাতে রবীন্দ্রনাথ বংশ পরম্পরায় সেই জমিদারি শরিক। তার ঠাকুরদাদা, তার বাবা, তারা জমিদার ছিলেন। ওই কলকাতা শহর থেকে গিয়ে তারা, এখন বাংলাদেশ খানিকটা নদিয়ার অংশ, এখানে জমিদারি কিনেছিলেন। তো জমিদার হওয়া সত্ত্বেও তিনি তার বিরুদ্ধে, বহু জমিদার তার বিরুদ্ধে ছিল, কেউ প্রকাশ্যে কেউ গোপনে। একটা আলোড়ন তৈরি হয়, অর্থাৎ যে শ্রেণী মিত্র গড়ে তুলেছিল ব্রিটিশ গভর্নমেন্ট, সাম্রাজ্যবাদের পক্ষে জমিদার শ্রেণী, তার মধ্যে একটা বিরোধ তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়। সেটা হচ্ছে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে, এবং তার আলোড়ন এত গভীর ছিল, ব্রিটিশ সরকার তার সিদ্ধান্ত পরবর্তীকালে পরিবর্তন করতে বাধ্য হয়। তা যাই হোক, এই সময় হচ্ছে হাওড়া জেলাতেও খুব সংগঠিতভাবে এই কংগ্রেস দল গড়ে উঠতে শুরু করে। বঙ্গভঙ্গকে সামনে রেখে স্বদেশী আন্দোলন শুরু হয়, অর্থাৎ বিলেতি কাপড় পরবো না, বিলেতি কাপড় পরাও, মদের দোকান চলবে না, মদের দোকানের সামনে পিকেট করো, এইসব আন্দোলনগুলি শুরু হয়। এই আন্দোলন হাওড়ার কিন্তু বিস্তার আরম্ভ হয়। আগে যা ছিল তৎকালীন অগ্রসর গ্রাম, খানিকটা শহর হয়ে গড়ে উঠছে, তারপরে এটা হচ্ছে আমাদের গোটা জেলায় ছড়িয়ে যায়। তার পরবর্তীকালে আমরা দেখি লবণ আন্দোলন, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্টকে আমরা এতদিন দেখেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা কাপড়ের ব্যবসা করতো, শুধু কাপড় টাপড় না, নীলের ব্যবসা করতো তা না, তাদের মূল ব্যবসা ছিল লবণ, নুন। এই নুনের ব্যবসা, তারপরে হচ্ছে আফিং এর ব্যবসা, এই ব্যবসাগুলো হচ্ছে তাদের হচ্ছে আয় একটা বড় সূত্র ছিল। চীন দেশে ওরা আফিং পাঠাতো, তাতে হচ্ছে আমাদের বাংলার কিছু ব্যবসায়ীও জড়িত ছিলেন, ভারতীয় ব্যবসায়ী। তো এই যে বিভিন্ন শ্রেণী উদ্ভব, এবং তার মধ্যে থেকেই হচ্ছে চেতনার বিকাশ, রাজনৈতিক চেতনার বিকাশ, এগুলো ঘটতে আরম্ভ করে।
আমি আগেই বলেছি যে শ্রমিক শ্রেণী আমাদের জেলাতে তাদের জন্ম ব্রিটিশের হাত ধরে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে। এই শ্রমিক শ্রেণী কিন্তু চুপচাপ বসে থাকেনি, তারা শোষিত হতো, নিষ্পেষিত হতো। এক জেনারেশন গেছে, 2 জেনারেশন গেছে, 3 জেনারেশনের সময় দেখা গেল তারা সংগঠিত হচ্ছে, তাদের দাবি দেওয়া জানাচ্ছে। অসংখ্য ঘটনা আছে, তার মধ্যে রিমার্কেবল ঘটনা হচ্ছে 1862 সাল হাওড়া শহরের যে রেল চালু হয়েছিল 54 সালে, 7 বছরের মধ্যে রেলকে কেন্দ্র করে একটা বড় আন্দোলন তৈরি হলো। কি আন্দোলনটা ছিল? হাওড়া শহরের এই যে রেলে যারা কাজ করতেন কেরানি বাবুরা, তাদের 8 ঘন্টা ডিউটি। ব্রিটিশ গভর্নমেন্ট তখন কোম্পানি অর্ডার দিল লোডার যারা, অর্থাৎ রেল থেকে যারা মাল তুলবে এবং নামাবে, তারাও কিন্তু এখনকার মতো যেভাবে কুলিরা আমি গাড়ি থেকে নামলাম, আমার মাল একজন বইবে, তাকে কিছু পয়সা দেবো না, এই সিস্টেম না। একদম রেলের কোম্পানির অধীনেই কুলি ছিল, তাদের রেলের সবকিছু এই পরিবহন ইত্যাদি তাদের করতে হতো, লোডিং এর কাজ, লোডিং আনলোডিং। তাদের বললো তোমাকে 9 ঘন্টা খাটতে হবে। ওরা ডেকে বসলো। এই ধরনের 1200 লোডার ছিল, কুলি ছিলেন, যারা ধর্মঘট করেন, যা শিকাগোর ধর্মঘটের আগে। এটা আপনারা শুনেছেন আগেই। তাহলে এটা একটা লক্ষণ দেখা গেল। এগুলো বিভিন্ন জায়গায় 1881 সাল ঘুষুরি কটন মিল, 1881, 1890 এগুলিতে হচ্ছে শ্রমিকরা ধর্মঘট প্রচার করলো। অর্থাৎ শ্রমিকদের ধর্মঘট করার যে একটা অধিকার, এই চেতনা জন্ম, সংগঠিত হওয়ার অধিকার, সংগঠিত হওয়ার কৌশল তারা আয়ত্ত করল। ফলে শ্রমিকদের আন্দোলন সংগ্রাম কৃষক আন্দোলনগুলির আগে হলো। আমাদের এখানে কৃষক আন্দোলনের পুরনো ইতিহাস বলতে যদি বুঝাই, তখন ছিল নীলকর চাষিদের বিরুদ্ধে আন্দোলন, নীলকর মালিকদের বিরুদ্ধে, চাষি নয়, চাষিদের আন্দোলন। এই আন্দোলন সবচেয়ে বেশি হয়েছিল আমাদের আশেপাশে হুগলি জেলা, হুগলির লাগোয়া ডোমজুর। এই ডোমজুরে এই আন্দোলনের ছাপ পড়ে, তার কিছু বিবরণ পাওয়া যায়। খুব বিস্তারিত তথ্য না থাকলেও এই সব বিবরণ দেখতে পাওয়া যায়। সংগঠিত কৃষক আন্দোলন তখনও সেভাবে দানা বাঁধেনি। কিরকম অবস্থা ছিল? এই যে আমরা রাজাপুর খাল দেখি, এই খাল তো আগে থেকে ছিল না, এটা কাটা হয়েছে। জমিদারদের তাদের আয় বাড়াবার জন্য নিকাশি খাল কাটতে হবে। এগুলো সব নিচু জায়গা, বাদার মাঠ, রাজাপুরের মাঠ, জল গঙ্গায় ফেলে দিতে হবে, অতিরিক্ত জল যা হয়। তা তার যে খাল কাটা হলো, ব্রিটিশ ইঞ্জিনিয়াররা ডিজাইন করলো, কিন্তু জমিদাররা যারা ছিল, যাদের জমি গিয়েছে, তাদেরকে এটা খরচ দিতে হতো। এই খরচ তারা প্রজা বা কৃষক যাদেরকে বন্দোবস্ত দিয়ে রেখেছিল তাদের কাছ থেকে তোলা হলো। প্রায় 6-7 বছর লেগেছিল ওই খালটা পূর্ণাঙ্গভাবে সঠিকভাবে কাটতে। তো তখনও কিন্তু খুব কোনো কৃষক বিদ্রোহ হয়নি, কারণ কৃষকদের এটা একটা উপকার কাজ হয়েছে। এই কিছু কিছু উপকারমূলক কাজ, এগুলো আগে যে করা হতো না তা না, ক্রমান্বয়ে এগুলো কমে এসেছিল। তো যাই হোক, কৃষকদের যে আন্দোলন আমরা দেখলাম আরো পরে, সেটা আমি শেষ দিকে একটু বলার চেষ্টা করব। সংগঠিত শ্রমিক আন্দোলন আমরা দেখতে পাই 1928 সালে। বাউরিয়া, চেঙ্গাইলে চটকল, সুতাকল সব কারখানাগুলি গড়ে উঠেছে। ব্রিটিশ মালিক, তাদের প্রচন্ড অত্যাচার, তার বিরুদ্ধে ট্রেড ইউনিয়ন গড়ে ওঠা, শ্রমিকদের সংগঠিত করা, এই কাজে তখন ব্রিটিশ কমিউনিস্ট পার্টি
তারা কয়েকজন নেতাকে পাঠান ভারতের বুকে, যারা ট্রেড ইউনিয়ন আন্দোলনে অভ্যস্ত, যারা অভিজ্ঞ। ব্রিটিশ গভর্নমেন্টের আইন তারা জানে, সাদা চামড়ার লোক, তারাই সেখানে শ্রমিকদের সঙ্গে থেকে তাদেরকে ইউনিয়নে সংঘবদ্ধ করে তাদের নিয়ে আন্দোলনে নেতৃত্ব দেন। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়, জেল হয়, ইত্যাদি হয়, আলাদা ঘটনা। কিন্তু বাউরিয়া টাঙ্গাইলে সংগঠিত আন্দোলন গড়ে ওঠে, 6 মাস ধর্মঘট হয়েছিল, পরে এই ধর্মঘটকে দাবিয়ে দেওয়া হয়, ওটা আলাদা ইতিহাস। আর একই সময়ে 1928 সালে আরেকটা ঘটনা ঘটে, জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে পার্ক সার্কাস ময়দানে। সুভাষচন্দ্র বোস এই তার ভলেন্টিয়ার বাহিনীর সর্বাধিনায়ক। সবাই জানেন যে ঘোড়ায় চড়ে এই যে ভলেন্টিয়ার, শত শত ভলেন্টিয়ারকে নেতৃত্ব দেওয়া, একদম সামরিক পোশাক, সামরিক কায়দা, এইভাবে হচ্ছে ওই সম্মেলনে যারা বাইরে থেকে এসেছিলেন তাদের নিয়ে যাওয়া, নিয়ে আসা, ভলেন্টারি হয়েছে। এই সম্মেলনে শ্রমিক কৃষকদের একটা মিছিল দিয়েছিল। এই মিছিলকে তাদের দাবি ছিল গান্ধীজিকে তাদের সামনে এসে কিছু বলতে হবে, তাদের কনফারেন্সে যেতে দিতে হবে। তাহলে তার আগে থেকে যদি সংগঠিত প্রয়াস না থাকে, তাহলে হঠাৎ কিছু লোক গিয়ে দাবি করতে পারে না। এসব ইতিহাস আমাদের কাছে খুব বেশি স্পষ্ট নেই, কিন্তু এটা থেকে বোঝা যায় 1928 সালের আগে থেকে শ্রমিক কৃষকদের, বিশেষ করে শ্রমিকদের সংগঠিত করার একটা প্রয়াস। 1920-তে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা তাস্কন্দে হলেও কমিউনিস্টরা খুব বেশি কাজ করতে পারেনি। দীর্ঘ 15 বছর, 15-20 বছর তাদেরকে হচ্ছে, তাদের বিরুদ্ধে অসংখ্য মামলায় জড়ানো হয়েছে, তাদের বেশিরভাগ জেল বা অন্তরীণ ছিল, জনগণের মধ্যে কাজ করতে পারে, তারা নিজেরাও সংগঠিত হতে পারে, এরকম একটা সময় গেছে। তবে আমাদের দেশের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠা, তার কাজ আরম্ভ করা ইত্যাদি করতে অনেক সময় গেছে। 1943 সালে প্রথম কমিউনিস্ট পার্টির সম্মেলন হয় বোম্বেতে, প্রথম কনফারেন্স, দ্বিতীয় কনফারেন্স কলকাতায়। যাই হোক, কিন্তু এই শ্রমিক কৃষক এদের আন্দোলন পরিচালনা করতে গিয়ে তাদের মধ্যে কমিউনিস্টদের কাজ, এই ধারাটা শুরু হয়। জাতীয় কংগ্রেসের আন্দোলন মূলত ছিল উচ্চবিত্ত, মধ্যবিত্ত, তাদের মধ্যে সীমিত। গান্ধীজি প্রথম তাকে হচ্ছে গ্রামের দিকে নিয়ে যান, কারণ তার কাছে খবর ছিল গ্রামাঞ্চলে কৃষকদের সংগঠিত করার জন্য কমিউনিস্টরা কাজ করছে। তাহলে কৃষকদের মধ্যে কমিউনিস্টদের কাজের ধারা অনেক আগে থেকে তৈরি হয়, কিন্তু সংগঠিত কৃষক আন্দোলন তৈরি হয় 1936 সালে। কংগ্রেসের অধিবেশন চলছিল লখনৌতে। এই অধিবেশনের সঙ্গে যুক্ত যারা এসেছিলেন তাদের একটা অংশ তারা এই কাজ করে। কংগ্রেসের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল আগেই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, যারা সমাজতন্ত্রে বিশ্বাস করতেন তারা এই লড়াইটা গিয়েছে। তাই আমরা দেখি যে এই যে পুরনো পটভূমি এত বিস্তৃত, এই সময়ের মধ্যে প্রত্যক্ষভাবে কমিউনিস্টদের অংশগ্রহণ। কংগ্রেসের আন্দোলনটা তো ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন, কিন্তু প্রথম দিকের আন্দোলন বা বেশিরভাগ সময় তাদের জীবনের ছিল ইংরেজ আমলে, সেটা হচ্ছে দাবি দেওয়া ইত্যাদি, সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি। পরবর্তীকালে তা হচ্ছে একটা বিপ্লবী চেহারা নেয়। কিন্তু কংগ্রেস আন্দোলনের সবচেয়ে বড় সমস্যা হয়েছিল এটাই, যারা কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে আন্তরিকভাবে সংগ্রাম আন্দোলনে আত্মনিয়োগ করছিলেন, জীবন দিচ্ছিলেন, ত্যাগ স্বীকার করছিলেন, অত্যাচার ইত্যাদি সহ্য করছিলেন, তাদের মধ্যে কিছু প্রশ্ন জেগে যায়। আমি সেটা নিয়ে কয়েকটা জিনিস, আমি আমাদের পুরনো নেতাদের কথা আমি বলে যাব। তা এই প্রশ্নগুলি হচ্ছে
যে ভারতের স্বাধীনতা সত্যি সত্যি কোন পথে, স্বাধীন দেশ স্বাধীন হলে কোন পথে দেশ এগোবে। 1917 সালে সোভিয়েত রাশিয়ায় শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমিক কৃষক মৈত্রী, তার উপর দাঁড়িয়ে শ্রমিক কৃষক সৈনিক, তিন সোভিয়েটের নেতৃত্বে, সোভিয়েট মানে তাদের সংগঠন, মাস অর্গানাইজেশন, তার নেতৃত্বে বিপ্লব হলো, আক্রান্ত হলো, তারা জয়কে ধরে রাখলো, দুর্ভিক্ষ এলো, মহামারী হলো, তা সত্ত্বেও তারা তাদের জয়কে ধরে রাখতে পারলো। অর্থাৎ শ্রমিক শ্রেণী যে টেনাসিটি বা যে দম নিয়ে লড়াই করলো, এটা গোটা দুনিয়ার মানুষকে অবাক করে দিয়েছে। তার আগে পেরি কমিউন হয়েছে, 72 দিনের মধ্যে তাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তার একটা শিক্ষা ছিল। কিন্তু প্যারি কমিউনের পর থেকে 1871, তারপরে 1917, এর মাঝখানের যে সময়, এটা নতুন করে উদ্যোগ নেওয়ার সময় ছিল, এবং এই উদ্যোগ রাশিয়াতে সাফল্য অর্জন। তার একটা প্রভাব তখন এই কংগ্রেস যারা করতেন তাদের মাথায়, তাদের মধ্যে পড়ে। ফলে 47 সালে স্বাধীনতা অর্জনের থেকে যদি অর্জনটাকে যদি আমরা ধরি ব্রিটিশ যুগ পর্যন্ত, তার আগে পর্যন্ত যদি দেখি 15-20 বছর শেষ দিকে এইটা কমিউনিস্টদের দেখায়। তার আগে ভারতের বুকে কমিউনিস্ট ছিলই না। সমাজতন্ত্র সম্পর্কে অনেক ধারণা ছিল। 1862 সালে বরানগরে শশীভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন। তার একটা বই ছিল, তার একটা পত্রিকা বেরোত, ভারত শ্রমজীবী নাম করে। তা থেকে দেখা যায় সমাজতান্ত্রিক ধ্যান ধারণা আগে এসেছিল। অর্থাৎ কার্ল মার্কস, ফ্রেডেরিক এঙ্গেলস, তারা যে 1864 সালে প্রথম আন্তর্জাতিক সংগঠিত করেছিলেন, তার আগে থেকেই কমিউনিস্ট লীগ, তাদের উদ্যোগে কমিউনিস্ট ইশতেহার বা কমিউনিস্ট পার্টির ইশতেহার যা প্রকাশ হয়েছিল, তখনও ইউরোপের দেশগুলিতে শ্রমিক আন্দোলন গড়ে উঠছিল, ব্রিটেনের চার্চিস্ট আন্দোলন ইত্যাদি ইত্যাদি। কিন্তু এসবের খবর সাধারণ শ্রমিকরা জানতো না। এটা জানতেন কারা? এই যে বললাম, ইউরোপের কিছু শিক্ষিত মানুষ, ভারতের কিছু শিক্ষিত মানুষ, তার একটা ছোট অংশ, নানা রকম পত্র পত্রিকা ইত্যাদির মাধ্যমে যারা জানতেন, তারা সংগঠিত করতেন। তাই সমাজতন্ত্র গড়ে তোলা হোক, সেটা ইউটোপিয়ান হোক আর বৈজ্ঞানিক হোক, এটা নিয়ে একটা আবছা আবছা ধারণা ছিল। আমাদের দেশের নানা সমস্যা, দেশের ভাষার ভিন্নতা, সংস্কৃতির ভিন্নতা, তারপরে হচ্ছে জাতপাতের বিভেদ, ধর্মের বিভেদ, এইসব নানা বাধা এগুলো হচ্ছে তৈরি হয়েছে। তাহলে কংগ্রেসের আন্দোলন থেকেই হচ্ছে, কংগ্রেসের দলের মধ্যে কাজ করতে করতেই কমিউনিস্ট পার্টির একটা অংশ তৈরি হয়। আর কেউ কেউ তৈরি হন বিপ্লবী আন্দোলন থেকে, যাদের নামে বলা হতো সন্ত্রাসবাদী। আসলে তারা ছিলেন বিপ্লবী। তারা মনে করতেন কংগ্রেসের অহিংস পদ্ধতিতে দেশ স্বাধীন হতে পারে না। দেশকে স্বাধীন করতে গেলে অস্ত্রের বলে করতে হবে। যে কোনো উপায়ে অস্ত্র জোগাড় করো, তার জন্য ডাকাতি করো, তার জন্য বাড়িতে গিয়ে মিথ্যা কথা বলে বাড়ির মায়েদের গয়না নিয়ে নাও, সব ঠিক আছে, কিন্তু দেশের জন্য, নিজের জন্য না। তাহলে এইসব নানাভাবে অর্থ জোগাড় করা, সেই অর্থ দিয়ে অস্ত্র কেনা, বাইরে থেকে অস্ত্র আনা, অস্ত্র তৈরি করা ইত্যাদি, এগুলি ছিল এদের কাজ। আমাদের জেলায় এই সন্ত্রাসবাদী সংগঠন 1902 সাল বা 1 সাল থেকেই গড়ে ওঠে। প্রথম গড়ে ওঠে অনুশীলন দল,
কলকাতায় ঠাকুর বাড়িতে ওটা তৈরি হয়, রবীন্দ্রনাথদের পরিবারের একজন জামাই, তারই নেতৃত্ব থাকে। এগুলো আলাদা ইতিহাস। কিন্তু অনুশীলন দলের একটা বড় শক্তি ছিল হাওড়ায়। হাওড়ায় যে শহরাঞ্চলগুলির কথা আমি বললাম, গ্রামাঞ্চলের ডোমজুর, এসব নানা জায়গাকে, দিকে সাকরাইল, ডোমজুর, বালি, হাওড়া শহরের যে 5টা মৌজার কথা বললাম, এই সমস্ত এলাকা থেকেই এক ধরনের যুবক বেরিয়ে এলেন। তারা হচ্ছেন এই সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বিপ্লবী দল করা। বাংলায় মোটামুটি 3টে সংগঠন খুব শক্তিশালী ছিল। একটা ছিল অনুশীলন, তারপরে ঢাকায় তৈরি হয় যুগান্তর, আর সর্বভারতীয় ক্ষেত্রে একটা তৈরি হয়, সর্বভারতীয় নয়, উত্তর ভারতে, সেটা ভগৎ সিং এর হিন্দুস্তান রিপাবলিকান আর্মি। 3টে সংগঠনই হাওড়ায় তার শাখা প্রশাখা, যোগাযোগ ইত্যাদি ছিল। তারাও অনেক চেষ্টা করেছেন। এই 1907 সালে ক্ষুদিরামের ফাঁসি, তা থেকে আরম্ভ করে চট্টগ্রাম অস্ত্রাগার যে দখল, এই ঘটনাকে সামনে রেখে আমাদের এই সশস্ত্র সংগ্রামীদের প্রচুর উদ্যোগ, প্রচুর আত্মত্যাগের প্রচুর কাহিনী আছে। একটা অংশ জেলে যান, তাদের একটা বড় অংশ জেলখানায় মার্ক্সবাদের শিক্ষা পান। তারা পরবর্তীকালে জেল থেকে বেরিয়ে কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। ফলে জেলখানায় তাত্ত্বিকভাবে কমিউনিস্ট পার্টির তত্ত্ব সম্পর্কে তারা আলো পান, তারা পথ খুঁজে পান। কলোনিয়াল থিসিস এইটা গৃহীত হওয়ার পরে গোটা বিশ্বের উপনিবেশগুলিতে সংগ্রামী জনগণের মধ্যে এই থিসিস অত্যন্ত গুরুত্ব পায়। হো চি মিন, যিনি একজন স্বাধীনতা সংগ্রামী হিসাবে ফরাসি অধিকৃত ভিয়েতনাম থেকে বা ইন্দো চায়না থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে চলে গিয়েছিলেন মুক্তির পথ খুঁজবার জন্য, বিশ্বের 10-12টা দেশে ঘুরে ঘুরে, তিনি প্রথম কমিউনিস্ট পার্টির আলো পান ওই কলোনিয়াল থিসিস পড়ে। তারপরে ফরাসি দেশে যে কমিউনিস্ট পার্টি গঠিত হয়, সেই পার্টির গঠনকর্তাদের একজন ছিলেন। তেমনি আমাদের ভারতের বুকেও কলোনিয়াল থিসিসের যে মূল বক্তব্য, অর্থাৎ উপনিবেশগুলি মুক্তির আন্দোলন, কমিউনিস্টরাই, কমিউনিস্ট আন্তর্জাতিকে বসে তারা তার তত্ত্ব তৈরি করেন, তার উপায় নির্ধারণ করেন, তার কাজের কৌশল ইত্যাদি স্থির করেন। তা ভারতের বুকেও তা কাজ করে। এটা আমাদের হাওড়া জেলাতেও সে কাজ করে। আমি এখন আমার কথা একদম সীমিত করে নিয়ে আসতে চাই। হাওড়া জেলায় আদি কমিউনিস্টের মধ্যে তাদের সম্পর্কে যেটুকু জানা যায় বা তারা যা বলে গেছে ইত্যাদিকে নিয়ে যদি আমরা দেখি, এই জেলাতে পার্টি গড়ে ওঠে প্রকৃতপক্ষে 1935 সালে। 1935 সালে কলকাতার গার্ডেন রিচ এলাকা আর হাওড়ার কিছু এলাকা, শহর লাগোয়া, অর্থাৎ নদীর এপার ওপার, এই এলাকার কিছু কমিউনিস্ট কর্মী মিলে প্রথম একটি পার্টির শাখা বা তখনকার দিনের সেল তৈরি হয়। পরের বছর 36 সালে হাওড়ায় জেলায় একটা পার্টি, আলাদা করে জেলার পার্টি গড়ে ওঠে। আমি আগেই বলেছি, জেলা থাকলেও হাওড়া জেলা ছিল না। হাওড়া জেলা রূপ পায় 38 সালে। তাই প্রথম কলকাতায় গড়ে ওঠে, তারপরে এখানে। কিন্তু তার আগেও কেউ কেউ পার্টি মেম্বার ছিলেন, যেমন কমরেড মদন দাস। মদন দাস কেবল কৃষক নেতা ছিলেন তা না, তার আদি যুগে তিনি ছিলেন একজন কংগ্রেস কর্মী। চেতলা, তার বাবা ছিলেন দারোগা,
তার বাড়ি ছিল হুগলির জাঙ্গিপাড়ার আকনা, উদয়নারায়ণপুরের ঠিক উল্টো দিকে। তা এই মদন দাস গ্রাজুয়েট হয়েছিলেন, কিন্তু ওই যে স্বদেশী আন্দোলন, মদের দোকানের সামনে পিকেটিং, বিলেতি কাপড় পরাও, এই যে আন্দোলন আন্তরিকভাবে অংশগ্রহণ করেন, তৎকালীন দিনের গ্রাজুয়েট বুঝতে হবে সে উঁচু র্যাঙ্কে চাকরি পেয়ে যেতেন। এইসব দিকে না গিয়ে তিনি স্বদেশী আন্দোলন করতেন। সেখান থেকে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। 34 সালে ওনার পার্টি সদস্য পদ পান। স্থির হয় তিনি রাজগঞ্জে এসে কমিউনিস্ট পার্টি করবেন। রাজগঞ্জে কমিউনিস্ট পার্টি করতে এসে এইখানে দেখা গেল শ্রমিকদের মধ্যে কাজ করার জন্য কিছু লোকজন আছে। নৃপেন চক্রবর্তী তিনি একসময় এখানে কাজ করে গেছেন। তিনি সালকিয়াতে কাজ করেছেন, রাজগঞ্জে কাজ করেছেন, বাউরিয়া চেঙ্গেল এলাকায় ছিলেন, শ্রমিকদের মধ্যে কাজ করেছেন। তা শ্রমিকদের মধ্যে কাজ করতে গিয়ে যারা দেখা হয়, শ্রমিকদের আসল শিকড়টা রয়েছে গ্রামীণ যে সংস্কৃতি, সামন্তবাদের অবশেষ বা সামন্তবাদের যে সংস্কৃতি, তার প্রভাবে শ্রমিকদের আন্দোলন এটা বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই ঠিক ভাগ হয়ে গেল, মদন দাস কৃষকদের আন্দোলন করবেন, জয়কেশ মুখার্জি তিনি কৃষকদের মধ্যে যাবেন। তাহলে শ্রমিকদের নিয়েই তারা শ্রমিকদের গ্রামে যেতেন, সেখানে যেতে 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 তারা ওখানে গ্রামে কৃষক আন্দোলন গড়ে তোলেন। 1936 সালে কৃষক সভা গঠিত হলেও হাওড়া জেলাতে এই 32-33 সাল থেকে তার কিছু কাজ আরম্ভ হয়েছিল। আর 39 সালে গিয়ে এই কৃষক সমিতি সম্মেলনের মধ্য দিয়ে সংগঠিত আকারে গড়ে ওঠে। মদন দাস প্রথম সেক্রেটারি, শিবনাথ ব্যানার্জি হচ্ছেন সভাপতি। এই শিবনাথ ব্যানার্জি সোশ্যালিস্ট ছিলেন। উনি লেনিনের সঙ্গে দেখা করেছেন, আন্তর্জাতিক সোশ্যালিস্ট ফোরামের মধ্যেও ছিলেন, সংগঠনের মধ্যেও ছিলেন, যোগাযোগ ছিল, তিনি বড় নেতা ছিলেন। কিন্তু তার সঙ্গে কমিউনিস্টদের ডিফারেন্স ছিল। স্বাধীনতার সংগ্রামের প্রশ্নে এক মঞ্চে ছিলেন। এসে গিয়েছিলেন বঙ্কিম মুখার্জি। বঙ্কিম মুখার্জির কথা আলাদাভাবে আমরা জানি। তার একটা বড় ভূমিকা ছিল এই সবাইকে ঐক্যবদ্ধ করার। তিনি কৃষক শ্রমিক উভয়ের মধ্যে কাজ করতেন, বড় বক্তা ছিলেন। ফলে এই যে হাওড়া জেলায় কমিউনিস্ট পার্টি যে প্রথম গঠিত হলো, এটা তারপরে দ্রুত তার বিকাশ ঘটতে আরম্ভ করল। আমি দুটো উদাহরণ দেব। হাওড়া জেলার কৃষকদের মধ্যে প্রথম যে আন্দোলনগুলি ছিল সেটা ছিল জমিদারি ব্যবস্থার যে বাড়াবাড়ি, জমিদারি ব্যবস্থা উচ্ছেদ করে দাও, এটা স্লোগান ছিল। কিন্তু কাজের ডিমান্ডের মধ্যে আনতে পারা ছিল না, চেতনার মান ছিল কম। অর্থাৎ জমি হচ্ছে ভগবানের, ভগবান জমিদারকে দিয়েছে, তুমি কে হে তার বিরুদ্ধে লড়াই করা, ওটা ধর্ম বিরুদ্ধে হবে, পাপ সইবে না, এই ছিল চেতনা। এই চেতনাকে বিরুদ্ধে লড়তে গিয়ে তাদের অনেকগুলি ছোটখাটো আন্দোলন করতে হয়। তোলাবাটি, অর্থাৎ বাজার হাট, বাজারে না যে পারত জমিদারের লোক নাম করে এসে চাকরি আনাজ নিয়ে চলে যেত, এর বিরুদ্ধে বিদ্রোহ, এটাকে তুলে দেওয়া, সফল হয়। কুচ, যেমন ইচ্ছা বলে দিলে এই এত ফসল হয়েছে এত আমাকে দিতে হবে, যা বলবে তাই, জবরদস্তি, তার বিরুদ্ধে আন্দোলন হয়, তুলে দেওয়া হয়। ফলে এইসব সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে হাওড়া জেলায় কৃষক আন্দোলন দানা বাঁধছিল, কিন্তু তার মূল চালিকার শক্তি ছিল শহরের শ্রমিক আন্দোলন, শিল্পাঞ্চলের, তার একটা প্রভাব। তা যে কথা বললাম যে 36 সালে হাওড়া জেলার পার্টি গঠনের পর থেকে 64 সাল পর্যন্ত সিপিআই, ভারতের কমিউনিস্ট পার্টি, এই নামে
এই পার্টি গড়ে ওঠে। আমি প্রথম বলেছিলাম যে কংগ্রেসের প্ল্যাটফর্মে অন্য দলগুলি তারাও কাজ করতেন, আমাদের জেলাতেও তাই ছিল। কিন্তু 1939 সালে ফরওয়ার্ড ব্লকের গঠনের পরে তারা কংগ্রেস থেকে বেরিয়ে আসে। কিন্তু আমাদের পার্টি 1944 সাল পর্যন্ত ছিল, তারপর থাকতে পারেনি। তা কংগ্রেস সোশ্যালিস্টদের যে বিভিন্ন গ্রুপ ছিল তারাও বেরিয়ে গিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে 42-এর আন্দোলনে যারা কংগ্রেসের সঙ্গে ছিলেন না তারাও কিন্তু 42-এর আন্দোলনে ছিলেন। এটাই ছিল যে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে দেশের মানুষ নিজেদের ডিফারেন্স অনেক ভুলে গিয়েছে বা চাপা দিয়ে রাখতেন। 42-এর আন্দোলন নিয়ে অনেক বিরোধ, মতপার্থক্য, দ্বন্দ্ব আছে, কারণ কতগুলো গুরুতর রাজনৈতিক প্রশ্ন, মৌলিক রাজনৈতিক প্রশ্ন জড়িয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে আমরা লড়াইটা কিভাবে করব, ইংরেজ প্রধান শত্রু না জার্মানি প্রধান শত্রু, এই ছিল মূল বিষয়। তা সত্ত্বেও 42-এর আন্দোলন, তার ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, এটা তীব্রভাবে হচ্ছে আমাদের এই জেলাতেও তার ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এই সময়ে আমরা থেকে স্বাধীনতার পরবর্তী 5 বছর, এই সময়ে দেখি আমরা শ্রমিক এবং কৃষক আন্দোলনগুলি আরো জোরদার হচ্ছে, কিন্তু একটা নতুন আন্দোলন, নতুন শক্তি, যারা আগে থেকেই সুপ্ত ছিল, কিছুটা শক্তিও ছিল, ছাত্রদের সংগ্রাম আন্দোলন বেড়ে ওঠে। কিন্তু এই গত 5-7 বছরে, অর্থাৎ 36 সালে ছাত্র ফেডারেশন গঠিত হওয়ার পর থেকে অল ইন্ডিয়া স্তরে তার একটা গতি পায়। হাওড়া জেলাতেও সেই গতি দেখা যায়। তার উদাহরণ, তার ঘটনা ইত্যাদি আছে, সেটা এত সময় নেই যে বিস্তারিত বিবরণ বলা যায়। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে কমিউনিস্ট কর্মী গড়ে ওঠে পরবর্তীকালে, তারা হচ্ছেন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে সামিল হন। সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন আমাদের এখানে তীব্রতা পায় 1945 সাল, 46 সাল, 47 সালে, ঠিক স্বাধীনতার আগে বাংলায় ব্যাপক আন্দোলন সংগঠিত হয়। সেটা হচ্ছে আজাউদ্দিন ফৌজের সেনানীদের বিচার, বন্দি মুক্তি আন্দোলন, ডাক্তার রেলের আন্দোলন, একের পর এক সামাজিক আমাদের দেশের রাজনৈতিক আন্দোলন, শ্রেণী আন্দোলন, পেশাভিত্তিক আন্দোলন, সব হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। এই আন্দোলনগুলি একের পর এক গড়ে ওঠে। জাতীয় কংগ্রেসের নেতৃত্ব এই শেষ পর্যায়টা দেখা যায় যে এই প্ল্যাটফর্মে সবাই ছিলেন, কিন্তু এই শেষ পর্যায়ে দেখা যায় তারা মূলত হচ্ছে ভারতের দেশীয় পুঁজিপতিদের নেতৃত্বে পরিচালিত, তাদের স্বার্থ রক্ষা করাটা তাদের কাছে প্রধান বিষয় হয়ে দাঁড়িয়ে যায়। ফলে যে লীগ এককালে কংগ্রেসের মধ্যে ছিল, সে লীগ অনেকদিন আগেই বিচ্ছিন্ন হয়েছিল এবং পরবর্তীকালে ব্রিটিশদের চাপের কাছে বা তাদের সঙ্গে আপোষ করে এই স্বাধীনতার, দ্বিখণ্ডিত স্বাধীনতা আমাদের আসে। তারপরে ঠিক ব্রিটিশদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের রূপ ছিল আলাদা। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই আন্দোলনগুলি আজকে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে নয়। তাই কমিউনিস্টদের স্বল্প আয়ু রাজনৈতিক জীবনে হাওড়া জেলায়, কমিউনিস্টদের আয়ু যদি বলতে চান তাহলে 17-18 বছর, এই সময়ের মধ্যে তাদের চেতনা, মতাদর্শ, এইটা নিয়ে যারা প্রকৃত স্বাধীনতা সংগ্রামী, তাদেরকে এরা এই ছাতার তলায় আনতে পেরেছিলেন এবং সংগ্রাম আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আমি প্রত্যেকের নাম ধরে বলতে চাইছি না,
অসংখ্য নাম, একটা দুটো নাম উল্লেখ করতে হয় এই কারণেই আমাদের বুঝবার জন্য। সাকরাইল এলাকায়, রাজগঞ্জ এলাকাকে ঘিরে আমাদের এখানে মার্ক্সবাদের প্রচার ঘটেছিল। এটা শুনলে সবাই অবাক হয়ে যাবেন। প্রথম যে পার্টি ব্রাঞ্চ হয়েছিল তাতে ডাক্তার সুরত পাছাল বলে একজন নেতা ছিলেন। তিনি সাধারণ মানুষ ছিলেন, তিনি এমবিবিএস পাশ করা ডাক্তারও ছিলেন না, একজন হোমিওপ্যাথি ডাক্তারের কম্পাউন্ডার হিসেবে কাজ করেন, পরবর্তীকালে নিজে ডিসপেন্সারি করেন, কিন্তু ডাক্তার বলে পরিচিত ছিলেন। তার একটা আত্মজীবনী পরবর্তীকালে সিপিআই এর নেতৃত্ব অমিতাভ চন্দ্র তিনি ইন্টারভিউ নিয়ে পরে লিখেছিলেন। তাতেই দেখা যায় এবং অন্য সূত্র থেকেও পরে দেখা যায় এদেরকে মার্ক্সবাদে কে উদ্বুদ্ধ করলো। এদেরকে মার্ক্সবাদে উদ্বুদ্ধ করলেন ব্রজেন্দ্রনাথ পাল বলে একজন ব্যবসায়ী। কাঠের ব্যবসা করতেন, ফার্নিচার বানানোর ইত্যাদি ইত্যাদির। তার গোলা ছিল সালখিয়াতে, মূল বাড়ি সালখিয়াতে, আবার মৌরিতেও বাড়ি ছিল। এই ব্রজেন্দ্রনাথ পাল পার্টি মেম্বার ছিলেন না, কমিউনিস্ট ছিলেন না, কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলেন, কিন্তু তিনি মার্ক্সবাদ সম্পর্কে তার ধ্যান ধারণা তৎকালীন যুগে যারা ছিল তাদের অনেকের চেয়ে বেশি। শ্যামাপ্রসন্ন ভট্টাচার্য তিনি ব্রজেন্দ্রনাথ বাবুর কাছ থেকে মার্ক্সবাদের বই পেয়েছেন, পড়াশোনা করেছেন, আলোচনা করেছেন। এই যে ডায়ালগ, ছোট ছোট আলোচনার মধ্য দিয়ে মার্ক্সবাদের ব্যাখ্যা, তার পথ প্রদর্শন, সোভিয়েত রাশিয়ার ঘটনাবলী, এগুলো হচ্ছে ব্রজেন্দ্রনাথ পালেন। বিমল রায় আমাদের জেলার মানুষ ছিলেন না। বিমল রায় একজন স্বাধীনতা সংগ্রামী, সশস্ত্র বিপ্লবী ছিলেন। তাকে ব্রিটিশরা গ্রেপ্তার করেছিল, তারপরে অন্তরীণ রেখে আমতায় তাকে বলেছিল তুমি আমতায় গিয়ে থাকবে, কারণ ব্রিটিশদের কাছে তখন ছিল সে আমতাতে কোনো মানে ইংরেজ বিরোধী লোক নেই, সুতরাং সেফ জায়গা, এখানে রাখা হোক। সমর মুখার্জি, সমরদার মতো নেতা বিমল রায়ের কাছ থেকে মার্ক্সবাদের হাতে খড়ি পেয়েছে। ফলে আমাদের এটা বুঝতে হবে যে জাতীয় কংগ্রেসের যে ভূমিকা পালন করার ছিল সেটা না করার ফলে কিছু কিছু কর্মী তারা একটা অন্য পথ খুঁজে নেয়, খুঁজতে খুঁজতে তারা মার্ক্সবাদের পথ পেয়ে যান। ফলে এই কমিউনিস্টদের মধ্য দিয়েই আমাদের জেলায় কমিউনিস্ট পার্টি গড়ে উঠে বিকশিত হয়। কমরেড আলোকদত্ত দাস, কমরেড পতিত পাবন পাঠক, এরাও এদের যৌবনে তারা হচ্ছেন কমিউনিস্ট পার্টিতে যুক্ত হয়েছিলেন। তারা একদিকে কংগ্রেসের নেতা ছিলেন, আরেকদিকে কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন, সংগঠক ছিলেন। তাদের প্রত্যেকের জীবনীতে সেগুলো বারে বারে ফুটে উঠছে। কিন্তু এদের চারিত্রিক বৈশিষ্ট্য হলো এরা শ্রমিক কৃষকের আন্দোলন করে তুলেছে। কংগ্রেসের অন্য নেতারা তারা শ্রমিক কৃষকের আন্দোলন এইভাবে গড়ে তুলতে এগিয়ে আসেননি। অর্থাৎ গান্ধীজির লাইন অহিংস আন্দোলন, জনগণ আপনা থেকে জেগে যাবে, এটা হচ্ছে তাদের ভাবনায় ছিল। তাই অহিংস আন্দোলনের বিরুদ্ধে সহিংস আন্দোলনের সঠিক রূপ দিতে গেলে ব্যক্তি সন্ত্রাসের পথ নয়, পথ হচ্ছে জনগণকে তাদের শ্রেণীকে ভিত্তি করে শ্রেণী আন্দোলন, শ্রেণী সংগ্রাম গড়ে তোলো। এই পথ, এটা কমিউনিস্টের পথ। এইভাবেই তারা গড়ে ওঠেন এবং কমিউনিস্ট পার্টির যতগুলি আন্দোলন ছিল
কমিউনিস্টরা তৎকালীন তাদের এই 17, 18, 20 বছরের জীবনে ইংরেজ আমলের শেষ দিকে তারা যতগুলি আন্দোলন করেছেন প্রতিটি আন্দোলন হয় প্রত্যক্ষ নয় বা পরোক্ষভাবে ব্রিটিশ রাজের বিরুদ্ধে আন্দোলন, ব্রিটিশ অর্থনীতির বিরুদ্ধে আন্দোলন, ব্রিটিশ মালিকদের বিরুদ্ধে আন্দোলন। এবং এই আন্দোলনে তারা হচ্ছেন এই অংশকে সংগঠিত করেছিল। ফলে দেশের স্বাধীনতা আন্দোলনে যে জনগণের যোগদান, এই জনগণের যোগদান এখান থেকে হয়েছে। আরেকটা বিষয় উল্লেখ করে আমি আমার কথা শেষ করব। এই যে দুটো ধারা, একটা হচ্ছে স্বাধীনতার বুর্জুয়া ধারা, অর্থাৎ একটা স্তর অবধি শক্তি সঞ্চয় করো, ব্রিটিশ গভর্নমেন্টের উপরে চাপ সৃষ্টি করো, বার্গেন করো, কিছু দাবি দেওয়া অধিকার আদায় করে নাও। এই লাইনটা ছিল ভারতীয় বুর্জুয়াদের, দেশীয় বুর্জুয়াদের লাইন। তাদের এই লাইনটা শক্তিশালী হলো কবে? যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায়। তাদের লাইনটার পতন হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাম্রাজ্যবাদের শক্তি অনেক দুর্বল হয়ে যায়, তার অর্থনৈতিক শক্তি দুর্বল হয়ে যায়। খোদ ব্রিটিশ ব্যবসায়ী পুঁজিপতিদের, লগ্নি পুঁজির মালিকদের শক্তি দুর্বল হয়ে যায়, তারা আত্মরক্ষায় ব্যস্ত থাকে এবং আন্তর্জাতিক পুঁজি ডিভাইডেড হয়ে যায়, একটা মিত্রপক্ষ, একটা ফ্যাসিস্টদের পক্ষ। ফলে দেশীয় পুঁজিপতি তারা উঠবার একটা সুযোগ পেয়ে যায়, তাদের বার্গেন করার ক্ষমতা বেড়ে যায়। ফলে এতদিন যারা ছিল পেছনে, এখন তারা সামনে এসে গেছে। তা সেটা আমরা আমাদের দেশের যে ইতিহাস থেকে দেখতে পাই। আমাদের জেলাতেও একই ঘটনা আমরা দেখতে পেয়েছি। যে মৌলিক কথাটাকে আমাদের হাওড়ার কমিউনিস্টরা বা আমাদের দেশের কমিউনিস্টরা যারা উপলব্ধি করেছিলেন, তাদের এই উপলব্ধি কি ভুল ছিল? তাদের উপলব্ধি খুব সঠিক ছিল। কি করে? জনগণের জন্য একটা সুখী, সমৃদ্ধকারী, নিরাপদ, নিশ্চিন্ত জীবন, এই তো চাই। দুনিয়াতে কোথায় আছে? চীন, ভিয়েতনামের কমিউনিস্টরা তাদের লড়াইয়ের সাফল্যের পরে তাদের রাষ্ট্র ব্যবস্থা, তাদের করায়ত্তে আসার মধ্য দিয়ে আজকে তারা বেকার সমস্যাকে অনেক সাফল্যের সঙ্গে মোকাবেলা করেছে। গোটা দুনিয়াতে যখন কোভিড আক্রমণে থরথর করে কাঁপছে, তখন ভিয়েতনাম, কিউবা, চায়না, তাদের যে ভূমিকা, তারা হচ্ছেন বিকাশ, অর্থাৎ প্রতি বছর তাদেরকে শিল্প এবং ব্যবসা, কৃষি এগুলোর উন্নতি ঘটছে। এটা বিশ্বের পুঁজিবাদী দেশগুলিতে হচ্ছে না। বিশ্বের শান্তির বাণী এই দেশগুলি নিয়ে আসতে পারছে। সোভিয়েত রাশিয়াকে বিপর্যস্ত করে দেওয়ার পরেও যেটুকু সমাজতান্ত্রিক শক্তি রয়েছে, তাদের যে ভূমিকা আজকে বিশ্বকে আলোড়িত করছে। চাই দক্ষিণ আমেরিকার যে দেশগুলি একের পর এক সাম্রাজ্যবাদের দালাল চক্রের চক্রান্তের কাছে নতি স্বীকার করেছিল, আজকে তারা আবার উঠে দাঁড়াচ্ছে। চিলি, তারপরে হচ্ছে ভেনিজুয়েলা, একের পর এক দেশ। এইটাই হচ্ছে প্রমাণ করে আমাদের সমাজে অনেক সমস্যা, যা পৃথিবীর দুনিয়ার আর কোনো দেশের সঙ্গে তার মিল নেই।
এই জায়গায় দাঁড়িয়ে হাওড়ার যে কমিউনিস্টরা, তারা হাওড়ার মানুষের কাছে স্বাধীনতা সংগ্রামের যে বার্তা নিয়ে গিয়েছিলেন, আমাদের দেশকে সমাজতান্ত্রিকের পথে নিয়ে যেতে হবে, সমাজতন্ত্রের পথে নিয়ে যেতে হবে, এছাড়া মুক্তি নেই। তাই স্বাধীনতার সংগ্রাম, এটাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া, যে আজীবন তারা লড়াই করে এই কাজটা করে গিয়েছিলেন, সে লড়াই তার পরেও হচ্ছে জারি আছে। কমরেড জীবন মাইতিকে খুন করা হয়েছে শাসক দলের গুন্ডাদের হাতে, তাদের প্ররোচনায় কংসাল নামধারী গুন্ডারা তাকে হত্যা করেছিল। কিন্তু বুঝে দেখুন তো, 47 দেশ স্বাধীন হয়েছে, এই মানুষটাই বৃদ্ধ বয়সেও তিনি এই লড়াই চালিয়ে গিয়েছিলেন। হিন্দুস্তান রিপাবলিকান আর্মির হাওড়ার একটা অন্যতম সংগঠক উনি ছিলেন, অগম দত্ত ছিলেন। হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনটা যদি আমরা দেখি, 1928 সালে হাওড়ার মিউনিসিপ্যালিটির যারা সাফাই কর্মী, তাদের সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন, গড়ে তুলেছিলেন। তাহলে একের পর এক জনগণের সংগ্রাম আন্দোলন করে তাদের মধ্যে ঐক্য গড়ে তোলার এই কাজ ওরা করেছে। আর আরেকটা শক্তি যার সঙ্গে আমরা এখন লড়াই করছি, তারাও স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়েই এসেছিলেন, কিন্তু স্বাধীনতা সংগ্রামকে পশ্চাদমুখী করে দেওয়ার জন্য তারা কাজ করে গেছেন। ধর্মের আবরণকে সামনে রেখে কার্যত এককালে যোদ্ধা, জমিদার, সামন্ত প্রভুদের নীতিকে আমাদের দেশের নীতি হিসাবে গ্রহণ করার, প্রাচীন ঐতিহ্যের নাম করে আসলে হচ্ছে সামন্ততন্ত্রকে কায়েম করার জন্য একটা লড়াই তারা এখন জারি করে যাচ্ছেন। এখন সাময়িক ক্ষমতায় আছেন, আমি আরএসএস এর কথা বলছি। তাদের লক্ষ্য হচ্ছে আবার দেশটাকে বর্তমানের যে পরিবর্তিত পরিস্থিতি, কর্পোরেট পুঁজির একচেটিয়া দখলদারিতে আমাদের দেশটাকে পর্যবসিত করা। এখন আমাদের সংগ্রাম, বর্তমান কমিউনিস্টদের সংগ্রাম, অতীতের নেতাদের কাছ থেকে শিখে এই জায়গায় আমরা পৌঁছাতে পারছি। অতীতে যারা হচ্ছেন হিন্দু মহাসভা ইত্যাদি ইত্যাদি করতেন, তাদের সঙ্গে এদের অনেক তফাৎ। আজকে তা আলোচ্য বিষয় নয়, ভবিষ্যতে কোনো আলোচনা আবার করা যেতে পারে। যে একটা বড় লড়াই কমিউনিস্টরা করেছিলেন বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে গিয়েও তারা করেছিলেন। তাই এক কথায় তাদের লড়াইয়ের সাফল্য আজকের সমাজতান্ত্রিক যে দেশগুলি তাদের উদাহরণ। আর পুঁজিবাদী দেশগুলির দিকেও যদি আমরা তাকাই, 2008 সাল থেকে গভীর মন্দায় ডুবে গেছে, পুঁজিবাদী অর্থনীতির বিশেষজ্ঞরা পথ দেখাতে পারছে না। আমেরিকা ইলেকশন আছে, গণতন্ত্রের পূজারী আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প হুঙ্কার দিয়েছেন, যদি আমি হেরে যাই নির্বাচনের রায় মানব না। কেন? রিগিং হচ্ছে। রিগিং হচ্ছে তো তুমি এখনই নির্বাচন ছাড়ো। তা কিন্তু হুমকি দিয়েছে, অর্থাৎ দক্ষিণ পন্থা ছাড়া আর কোন পন্থা যদি ক্ষমতায় আসে এটা মানব না, হাঙ্গামা করব। গতকালকে আমি একটা কাগজে দেখলাম, আমেরিকাতে অস্ত্রের বিক্রি বেড়ে গেছে, যত মানুষ তার চেয়ে বেশি অস্ত্র বিক্রি হয়ে গেছে। আমেরিকায় যত জনসংখ্যা তার চেয়ে বেশি পরিমাণ অস্ত্র বিক্রি হয়েছে। গত কয়েক মাসে এটা কয়েক গুণ বেড়ে গেছে। আমেরিকার বাসীরা এখন আতঙ্কিত, একটা গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী। ট্রাম্প হারবে তার লক্ষণ স্পষ্ট, আর ট্রাম্প হেরে গেলে
বিভাজনের যে রাজনীতি যারা করে তারা এই নির্বাচনকে মানবে না। এখন আমেরিকার বুকে একটা আতঙ্কজনক সিভিল ওয়ারের একটা পরিবেশ তৈরি হয়েছে। কোনো বাইরের শত্রু তাকে আক্রমণ করেনি, এটি হচ্ছে পুঁজিবাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, এইভাবে হচ্ছে ফেটে পড়ে। তাই আমাদের অপেক্ষা করতে হবে, লক্ষ্য রাখতে হবে। তাই আমার শেষ কথা হচ্ছে, আমাদের পূর্বসূরি কমিউনিস্ট নেতারা তারা যে পথটা দিয়েছিলেন তারা হচ্ছে মতাদর্শকে আয়ত্ত করা, রাজনীতিকে আয়ত্ত করা, শ্রেণী রাজনীতিকে ভিত্তি করা, শ্রেণী রাজনীতিকে প্রসারিত করা এবং তার মধ্য দিয়ে জনগণের জন্য মিশনের কাজ যেমন করতে হবে, তাদের বিপদের দিনে আত্মের সেবা করতে হবে। তার জন্য আমাদের কষ্ট সহ্য করতে হবে এবং তার জন্য যেটা দরকার একটা ডিসিপ্লিনড পার্টি, শ্রমিক শ্রেণীর একটা সুশৃঙ্খল পার্টি, যেখান থেকে আমরা পার্টি প্ল্যানামে আমরা নিলাম যে স্ট্রিমলাইনিং অফ পার্টি অর্গানাইজেশন, স্ট্রিমলাইনিং অফ পার্টি অর্গানাইজেশন আর বিপ্লবী কর্মীদের পার্টি, এই দুটো শপথ আমরা নিলাম। এটাকেই এখন আমাদের জেলায় কার্যকরী করার জন্য আমরা কাজ করে চলছি। সবাইকে ধন্যবাদ। আমাদের প্রয়াত নেতাদের প্রতি অভিবাদন জানিয়ে, সবার শ্রোতাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আলোচনা এখানে শেষ।